বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। কিন্তু বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত তাদের দুজন সিনিয়র নেতা মন্ত্রিত্ব ভোগ করে গেছেন, কিন্তু তারা তো পদত্যাগ করে বের হয়ে যাননি। ২২ বছর পর ময়মনসিংহ সফরে গিয়ে সার্কিট হাউস ময়দানে সমাবেশে দেয়া ভাষণে তিনি সব কথা বলেন। এর আগে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় লাখো নেতাকর্মী। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। তারেক রহমানের আগমন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির সাথে থেকে সুবিধা নিয়ে স্বার্থ হাসিলের জন্য এখন মিথ্যাচার করছে একটি রাজনৈতিক দল। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তিনি বলেন, মিথ্যাচার করে জনগণের সমর্থন পাওয়া যায় না। যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। বিগত সময়ের মতো মানুষের ভোটাধিকার যাতে হরণ না হয়, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে অন্যান্য শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আলেম ওলামাদের জন্য কাজ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি। দীর্ঘ প্রায় 22 বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে বিএনপির কোনো বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে সমাবেশের স্থলে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, সমাবেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং ময়মনসিংহের সমাবেশ শেষ করে তিনি সন্ধ্যা 7টায় গাজীপুরে আসার কথা ছিল। এখন কিন্তু রাত 9:30 বাজে, এখনও কিন্তু তিনি গাজীপুরে পৌঁছাতে পারেননি। গাজীপুরে রাজবাড়ী মাঠে যে সমাবেশ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি মাঠ থেকে হাফ কিলোমিটার দূরে যে প্রধান সড়কটি রয়েছে গাজীপুর শহরের, সেই সড়কটিতে আমরা অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় বিপুল সংখ্যক লোক অবস্থান করছে। অর্থাৎ কিছুক্ষণ আগে একটি খবর শোনা গেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যেই হয়তো সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। এই জন্য দলীয় নেতাকর্মীরা রাস্তায় অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতাকে তারা সেখানে স্বাগত জানাবেন এবং মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তুলবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 7টায় এখানে আসার কথা থাকলেও যেহেতু ময়মনসিংহ থেকে গাজীপুরে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে এবং রাস্তার মধ্যে কিন্তু তিনি পথিমধ্যে তার একটা স্বভাবসুলভ যে আচরণ রয়েছে, রাস্তায় কোথাও যদি তিনি কোনো ইশারা পান কিংবা কোনো বাচ্চা কিংবা শিশুদের যদি কোনো ইশারা পান, তিনি সেখানে নেমে যান। আজকেও ঠিক তেমনটাই ঘটেছে। অর্থাৎ গাজীপুর থেকে ময়মনসিংহ যে সড়ক রয়েছে, সেই সড়কে তিনি হঠাৎ করেই মাঝখানে নেমে গেছেন, যেটি আমাদের আগে থেকে অবগত করা হয়নি। আসলে এই বিষয়গুলো তাৎক্ষণিকই হয়, যে কারণে এছাড়া গাজীপুর চৌরাস্তায় বেশ কিছুটা যানজট রয়েছে, যে কারণে গাড়ি পৌঁছাতে এখানে সমস্যা হচ্ছে এবং তিনি এখনও কিন্তু রাত 9:30 বেজে গেলেও তিনি কিন্তু এখনও এখানে পৌঁছাতে পারেননি। এই অনুষ্ঠানটি রাত 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু
সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা এই সমাবেশকে সফল করার জন্য এখানে এসে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত অপেক্ষা করছেন যে দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমান এই গাজীপুরের মাটিতে আসছেন। তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছেন এবং তারা তাদের চেয়ারম্যানের দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন যে তিনি আসলে এই সমাবেশ থেকে কী দিক নির্দেশনা দেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, গাজীপুরের যে কটি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে দলীয় নেতাকর্মীদেরকে বিজয় করার জন্য তারেক রহমান কী নির্দেশনা দেন সেজন্য তারা অপেক্ষা করছেন। অর্থাৎ তাদের প্রিয় নেতার নির্দেশনা শুনে তারা এখান থেকে নিজ নিজ বাড়িতে গিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার জন্য তারা কাজ করবেন এবং যাতে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে যাতে বিপুল ভোটে বিজয়ী করতে পারে। এছাড়া স্থানীয়রা ধারণা করছেন যেহেতু গাজীপুর শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা, এখানে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলবেন এবং তাদের শ্রমিক সেক্টরে যে বিরাজমান সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান নিয়ে তারেক রহমান কথা বলবেন এবং এগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায়। তিনি যেহেতু নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছেন। এর পাশাপাশি যেহেতু শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা গাজীপুরে বিশাল একটা অংশ ভোটারদের শ্রমিক রয়েছে, তাদের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানগুলোর কথা বলবেন এবং কিভাবে সেগুলো দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে হয়তো আশ্বাস দেবেন। তবে সর্বোপরি তিনি যেটা বলবেন যে তার যে থিঙ্ক রয়েছে, চিন্তা রয়েছে, প্ল্যান রয়েছে, সেই প্ল্যান আসলে কি রয়েছে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেটি বাস্তবায়ন করার জন্য কিভাবে কাজ করবেন সেই বিষয়ে দেশবাসীকে আশ্বাস দেবেন এবং এগুলো বাস্তবায়ন করার জন্য যাতে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই জন্য গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানাবেন। তানভীর, গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তানভীর। ময়মনসিংহের সমাবেশ শেষে গাজীপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাজধানীর উত্তরায় পৃথক সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তার। এ উপলক্ষে সমাবেশের স্থল নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে। বিকেল থেকে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তরার রাজপথে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক ও উত্তরার আজমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, দলের চেয়ারম্যানের সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আজকের তারেক রহমানের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী কিন্তু এই উত্তরা ঈদগাহ যে মাঠটি, সেই মাঠে যে সমাবেশে উপস্থিত হওয়ার কথা তার সন্ধ্যা 7টার দিকে। তবে তিনি আজকে 3টি জেলায় ভ্রমণ করছেন। আপনি জানেন, প্রথম ময়মনসিংহে তিনি জনসমাবেশে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুরে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ কিন্তু তারেক রহমান পৌঁছায়নি। সে কারণে কিন্তু আসলে এখনো এই উত্তরার যে 18 আসন, ঢাকার যে 18 আসন, যে যেখানে সমাবেশটা হবে সেই সমাবেশ স্থলে কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান এসে পৌঁছায়নি। এবং এই আপনি জানেন, যেটি আগে বলেছি, গাজীপুর এখন পর্যন্ত তারেক রহমান পৌঁছায়নি। তো সেখানে বলতেই হবে যে আরো অনেক সময় হয়তো লেগে যাবে তারেক রহমানের এই সমাবেশে যোগ দিতে। এই সকাল থেকে আমরা কিন্তু দেখেছিলাম যে তারেক রহমানের এই উত্তরা আসারকে কেন্দ্র করে যারা নেতাকর্মীরা রয়েছে, দলীয় নেতাকর্মী, তারা কিন্তু এই ঈদগাহ মাঠে কিন্তু জড়ো হতে শুরু করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন যেন তারেক রহমান আসবেন এবং সমাবেশে তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেবেন, যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা শোনার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে এখন পর্যন্ত অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মীরা। তারেক রহমান নির্বাচনী প্রচারণার শুরু যখন থেকে শুরু হয়, সেই শুরু থেকেই কিন্তু আসলে তারেক রহমান এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তিনি চষে বেড়াচ্ছেন এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটি দলের পক্ষ থেকে তিনি দিয়ে যাচ্ছেন, যেটি বিএনপির যে 31 দফা রয়েছে সেটি বারবার তিনি জানিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি বিভিন্নভাবে ভোটারদের আরও বেশি
সংঘবদ্ধ করা, বিশেষ করে দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ করার জন্য তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বিভিন্ন দলীয় প্রধান হিসেবে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেই আজকে আমরা দেখছিলাম সেই ময়মনসিংহের ভালুকায়, সেখানে তিনি সমাবেশ করেছেন। সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন দিক নির্দেশনা নেতাকর্মীদের দিয়েছেন। তিনি যেমনটি ভোট চেয়েছেন, এই ধানের শীষ তার যে মার্কা, সেই মার্কায় তিনি কিন্তু ভোট চেয়েছেন। সেই ভোট দেওয়ার পর দিক নির্দেশনা কিন্তু দলের পক্ষ থেকে তিনি দিয়েছেন, তাদের নেতাকর্মীরা রয়েছেন। আমি আজকে তার 3টি জেলা ভ্রমণ করার কথা জানান যে ইতিমধ্যে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গাজীপুরের সমাবেশ শেষে তিনি উত্তরা আসবেন। এই উত্তরা যে 18 আসনটি, সেই 18 আসনের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই অধীর আগ্রহে এখন তার জন্য অপেক্ষা করছেন। দেখছেন যে স্টেজ কিন্তু একদম সুসজ্জিত রয়েছে। এখানে দলীয় নেতারা রয়েছেন, তারা কিন্তু স্টেজে রয়েছেন, অপেক্ষা করছেন তারেক রহমান কখন আসেন এবং তার যে দিক নির্দেশনা পাওয়া যাবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছে। এবং তারেক রহমান কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ছিলেন না। উত্তরায় এই যে উত্তরা যে 18 আসনটিতে, সেই আসনটিতে দীর্ঘ 19 বছর পর তিনি এই উত্তরা মাটিতে পা দিচ্ছেন। এবং সে কারণে কিন্তু সারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু কম নেই। আমরা অনেকের সাথে কথা বলেছি। এখানে বিএনপির অঙ্গ সংগঠনের অঙ্গসংগঠনগুলো রয়েছে, সেই নেতাকর্মীরা কিন্তু এই মাঠে কিন্তু উপস্থিত রয়েছেন। ছাত্র দল রয়েছে, অন্যান্য যে সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারেক রহমান নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু করেছেন 22 তারিখ থেকে, যেটি নির্বাচন কমিশন থেকে যেটি ধারণা করা হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত কিন্তু বিভিন্ন কয়েকটি জেলায় কিন্তু ভ্রমণ করেছেন এবং তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটাররা যেন তার দলের পক্ষে যেন ভোট দেয়, সেই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ এখান থেকে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। জামায়াতকে দুর্বল মনে করার কোনো কারণ নেই, তবে জামায়াত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে খুলনায় নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে তিনি মন্তব্য করেন। এর আগে যশোর ও সাতক্ষীরার জনসভায় ভাষণ দেন জামায়াত আমির। প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকের ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে খুলনা বিভাগের সফরের অংশ হিসেবে যশোর জনসভায় ভাষণ দেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে যোগ দেন আশেপাশের অঞ্চলের লাখো নেতাকর্মী। এ সময় জামাত আমির বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশে আর কোনো স্বৈরাচারী শাসন, দলীয় চাঁদাবাজি বা জনসম্পদে হাত দেওয়ার সুযোগ থাকবে না। সিন্ডিকেট হাত আমরা গুলা করব, চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। তিনি ঘোষণা করেন, সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় পোশাক ও রীতি পালন করতে পারে, সেই স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক করতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। আপনাদের ভালোবাসায়, সমর্থনের, দোয়ায়, দুঃখে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যশোর সফর শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, জামাত কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করে তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। আমাদেরকে সুযোগ দিলে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবো, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবো। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।
শাসন হবে জনগণের শাসন। সাতক্ষীরা সফর শেষে খুলনা সমাবেশে যোগদান করেন জামায়াতে আমির। এ সময় দীর্ঘ 2 দশক পর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এই অপকর্ম করবেন না। বাগেরহাট জনসভায় জামায়াত আমির বলেন, নিরাপদ বাংলাদেশ ও ইনসাফের জন্য জামাতের বিকল্প নেই। অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, 31 জানুয়ারি সকাল 10:30টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় বাংলাদেশ নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে, সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও 11 দলীয় জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপ এবং হেনস্থার ঘটনা ঘটেছে। দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ঘটনা ঘটে। পরে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা চালানো হয়েছে। যদিও বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এই অভিযোগকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ঢাকা 8 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। পরে রাজধানীর ফকিরাপুলে নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারম্যানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে বরদাস্ত করা হবে না এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে আঘাত এলে পাল্টা আঘাতে তার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশনে দিব। সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি। পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে, ভাইদের উপরে তারা উপর্য করে হামলা করা শুরু করলো। কেল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। কারো জামা ধরে টান দিল এবং সবাই বলল মির্জা আব্বাসের স্লোগান দিল। এদিকে এনসিপির অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এসব হামলাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেন। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে।
এই উদ্দেশ্য সবার উদ্দেশ্যের জন্য এরা করতেছে, এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় গেল। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। সোমবার লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে একথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম এনসিপি প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চান। সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সহ অন্যরা। যারা শহীদ হয়েছে তাদের কথা ভাবুন, শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা ভাবুন। এই সকল ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা ভেবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একসাথে মাহবুব আলম ভাইয়ের জন্য কাজ করে তাকে জিতিয়ে আনুন। ইনশাল্লাহ মাহবুব আলম ভাই, নাজমুল হাসান ভাই, আমরা কোনো ভেদাভেদ এই রামগঞ্জে রাখবো না। আমরা 11 দলের পক্ষ থেকে এই রামগঞ্জ আসনটি উপহার দিব। আমরা 11 দলের পক্ষ থেকে রামগঞ্জের এই আসনটি বিজয় লাভ করে সংসদে নিয়ে আসবো। নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করা হবে না। এর কারণ, অতীতের যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। এজন্য এক সুতো পরিমাণ কোনো পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা কখনোই দেয়া হবে না। ভোটের ইন্টিগ্রিটি কোনো অবস্থাতেই যাতে করে এই ভোটের ইন্টিগ্রিটি নষ্ট না হয়, যে কারণে কেউ যদি যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে ভোট দিয়ে থাকেন তার ভোট বাতিল হয়ে যাবে, তথা কেউ যদি লাইভ ভেরিফিকেশন না করে ভোট দিয়ে থাকেন তাহলে তো ভোটারকে আমার আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না, সেই ভোট কিন্তু গণনায় নেওয়া হবে না। এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে কোনোই সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার, কোনোই সুযোগ নাই। লাইভ ভেরিফিকেশন ছাড়া ওটা নিবই না। আমরা যদি কেন্দ্রের আশেপাশে জটলা দেখি তাহলে এক পক্ষ আরেক পক্ষকে ভোট দিতে বাধা প্রদান করবে। কেন্দ্রের আশেপাশে কোনো জটলা মেনে নেবেন না। মানুষ আসবে, ভোটের লাইনে ঢুকবে। আবার অনেকের ধারণা আছে ভোটের লাইনে যদি আমি একটু কিছুক্ষণ বেশি সময় কাটাতে পারি তাহলে বোধহয় আমি আমার প্রভাবটা কাটাতে পারবো না। উনি যে সিকোয়েন্সে ঢুকেছেন সেই সিকোয়েন্সে ভোট দিয়ে সুন্দর মতন কেন্দ্র থেকে বের হয়ে যাবেন, এখানে উপস্থিতির কোনো দরকার নেই। নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকালী প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম, মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে মানবিক মূল্যবোধ, সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে নির্বাচনকে নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না।
সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে নারী কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচন অস্থিতিশীল করার কোনো আশঙ্কা নেই। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রংপুর এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এই সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং পরবর্তীতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেন। রাজধানীতে জমে উঠেছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের প্রচারণা। মঙ্গলবার সারাদিন ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামী সহ 10 দলের প্রার্থীরা। রাজধানীর দয়াগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াত ঢাল হয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। পান্থপথ এলাকায় গণসংযোগ করেন জামায়াতের ঢাকা 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এদিকে বিকেলে রাজধানীর রামপুরায় গণসংযোগ করে এনসিপির আহ্বায়ক 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, রামপুরা, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামাত ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। দয়াগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামাত আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। সবাই বলতো জামাত ইসলাম মানে কি হিন্দু ধর্মাবলম্বীদের বিরোধী, আমরা বাইরে চলতে পারবো না। তাহলে কেন আজকে এই জামাতের এই সমাবেশে আমাদের ইনভাইট করা হলো? আমরা চাচ্ছি দেশটা ভালোভাবে চলুক, যার যার ধর্ম শেষে পালন করুক, আমাদের সনাতন ধর্মটাকে আমরা যেন ভালোভাবে পালন করতে পারি। আমাদের যারা সনাতনী আছে বা আমাদের অন্য যারা ধর্মীয় ক্ষুদ্র নিগোষ্ঠী, আমরা সবাই মিলে এখন চাচ্ছি নতুন একটা দেশ গড়ার জন্য। একজন মুসলমান হিসেবে যেমন আমারও দায়িত্ব আছে, এই দেশের নাগরিক হিসেবে ঠিক তেমনি ভাবে আপনাদেরও দায়িত্ব আছে। অনুষ্ঠানে জামাতের ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জামাত ঢাল হয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। আগে আমার পরে আঘাত আসতে হবে, তারপরে আপনাদের উপরে আঘাত। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই ঢাকা 6 আসনের একজন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আঘাত করার আগে আমি এবং আমার দলের কর্মীরা সবার আগে থাকবো ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর পান্থপথে গণসংযোগে নামেন জামাতের ঢাকা 10 আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। একজন আমাকে লাঠি দিয়ে বাড়ি মারলো, আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। এটাই অরাজকতা বেড়ে যাবে, নির্বাচনে ভণ্ডুল হয়ে যাবে। সমস্ত ঘটনার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন হওয়া। এত বড় পরিবর্তনের পর যদি নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায়, এখানে কারা লাভবান হবে? যারা নির্বাচনের প্রক্রিয়ায় গণতান্ত্রিক ডেভেলপমেন্ট এটা চায় না, তাদের লাভবান হবে। এদিকে রামপুরা গণসংযোগ করেন এনসিপি আহ্বায়ক ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। মিফতা গালিব, মাইটিভি, ঢাকা। বিগত সরকারের গাফিলতি ও অনিয়মের কারণে 3 পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ পৌঁছেনি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি কথা বলেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে 3 পার্বত্য জেলায় নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে, সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। এটা আর
কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা একমাত্র যেটা আমরা কাজটা ঠিক মতো করতে পারি না এদিন, এটা আমাদের তার জন্য আমরা দায়ী। আজকে অন্তত শুরু হলো, ইন্টারনেট যাতে সবার কাছে থাকে, এটা শুধু স্কুলের কাছে থাকলে হবে না। এখন আমরা যেটা করছি এটা স্কুলের কাছে যাচ্ছে, আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে যেন ইন্টারনেট যায়। শীতে আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় হিম উৎসব 1432-এর আয়োজন করে ইসলামী ছাত্রী সংস্থা। ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাকিবুন নাহার তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ইট পাথরের শহরে যান্ত্রিক জীবনে এমন আয়োজন শিক্ষার্থীদের পুরনো বাংলার সংস্কৃতিতে ফিরিয়ে নেবে। অনুষ্ঠানে উদ্যোক্তা তৈরিতে অনুষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদেরকে স্টল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ভিন্ন রকমের এই আয়োজনে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে করা হয় মেহেদি উৎসব, বাহারি রকমের শীতকালীন পিঠাপুলি, পোশাক সাজে সজ্জিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা। আয়োজন করা হয়েছে, গ্রামীণ যে হস্তশিল্পের পণ্যগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছে। এখানে মেহেদি ফ্রি মেহেদি কর্নার করা হয়েছে। সার্বিকভাবে এই শীতকে উপভোগ করার জন্য এবং গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। দুগ্ধ শিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দেবে দেশের শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্যান্ড প্রাণ দুধ। রাজধানী গুলশানে প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা 2026 ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে এই প্রচেষ্টা শুরু করেছে প্রাণ দুধ। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের দুগ্ধশিল্প বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরসল পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দেওয়া হবে। এই আয়োজনের লক্ষ্য সফল খামারিদের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করা। আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী অবস্থিত প্রাণ ডেইরির 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে।